একজন ওসি খুন হন তার নিজেরই বাড়িতে, আর সেই দিন থেকেই তার বোনকেও আর খুঁজে পাওয়া যায় না। এই নিয়েই সিনেমা কাবেরী অন্তর্ধান। সিনেমাটির IMDb রেটিং 7.3 আউট অফ 10। সিনেমাটি 89% লোকেদেরই ভালো লেগেছে। শুরুতেই হাতিমারা জঙ্গলের দৃশ্য দেখানো হয় একটি সাদা অ্যাম্বাসাডার যাচ্ছে জঙ্গলের মধ্যে দিয়ে। সেখানে একজন সবজিওয়ালার ভ্যান থেকে সবজি পড়ে গেলে গাড়ি থেকে নেমে আসেন মৃত ওসি মৃন্ময় ঘোষের স্ত্রী নয়নতারা ঘোষ। সেখানেই তার সাথে পরিচয় হয় নতুন থানার দারোগা প্রীতম সিংয়ের সাথে। ঘটনাটি ফ্ল্যাশব্যাকে দেখানো হয়। 1 বছর আগে সেই দিনেই ওসি মৃন্ময় ঘোষকে তার বাড়িতেই গুলি করে হত্যা করা হয়, আর তার বোন কাবেরীও সেই দিন তার স্বামীর উদ্দেশ্যে একটা চিঠি লিখে বাড়ি থেকে চলে যান। তারপর থেকে কাবেরী দেবীকেও আর খুঁজে পাওয়া যায় না। এরপর আমরা জানতে পারি মৃন্ময় ঘোষ মারা যাওয়ার পরে 3 জন পুলিশ অফিসার বদলি হয়েছে, কিন্তু মৃন্ময় ঘোষ হত্যাকাণ্ড এবং কাবেরী দেবীর অন্তর্ধানের কোনোই উদ্ঘাটন হয়নি। এরপর দেখানো হয় নয়নতারা দেবী একজনদের বাড়ি এসেছে। সেখানেই আমাদের সিনেমার অন্যতম মুখ্য চরিত্র প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দেখানো হয়। সিনেমায় তার নাম অর্ঘ্য। এই অর্ঘ্য একজন ড্রয়িং টিচার। তিনি মৃন্ময় ঘোষের একটা অয়েল পেন্টিং এঁকে দিয়েছেন এবং সেটিকে নিয়ে নয়নতারা দেবী সেখান থেকে চলে যায়। সেই দিন রাত্রে মৃন্ময় ঘোষের স্মরণসভা আয়োজন করা হয়। সেখানে নতুন ওসি প্রীতম সিংও সেখানে আসেন। তারা কাবেরী দেবী ও মৃন্ময় ঘোষকে নিয়ে অনেকক্ষণ আলোচনা করে। এখান থেকেই আমরা জানতে পারি কাবেরী দেবী অর্ঘ্যবাবুর কাছে আঁকা শিখতেন। তিনি প্রথমে অরণ্যকে আঁকার স্কুলে নিয়ে যেতেন এবং সেখান থেকেই তার নিজেরও আঁকা শেখার শখ হয়। মৃন্ময় ঘোষ সম্পর্কে বলা হয়, এই হাতিমারা অঞ্চলে যত সাল ছিল ওসি মৃন্ময় ঘোষ তাদের সকলকে কঠোরতাতে দমন করতেন। এইভাবে তাদের আলোচনা চলতে থাকে এবং নয়নতারা দেবী প্রীতম সিংকে সেই রাত্রে তাদের বাড়ি খেয়ে যেতে বলেন। খাওয়া হয়ে গেলে প্রীতম সিং অর্ঘ্যবাবুকে তার গাড়ি করে তার বাড়ি পৌঁছে দেয়। তো জঙ্গলের মধ্যে যেতে যেতে তারা দেখতে পান তাদের রাস্তা কেউ পাথর দিয়ে আটকে রেখেছে। তারা বুঝতে পারে এটা একটা ট্র্যাপ তাদের ধরার জন্য। তখন অর্ঘ্যবাবু গাড়ি থেকে নেমে সেই রাস্তা পরিষ্কার করে দেয় এবং তারা সেই গাড়ি করে চলে যায়। ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই ওসি মৃন্ময় ঘোষ কাউকে তাড়া করতে করতে এই অর্ঘ্যবাবুর স্টুডিওতে এসে পৌঁছায়, যেখানে সকল স্টুডেন্টরা আঁকছিলেন। সেইখানে অর্ঘ্যবাবু স্টুডিওটা মৃন্ময় ঘোষ খুব ভালো করে সন্ধান চালাতে থাকে। সেখানে তার ছেলের আঁকাও পায়। এইখানে খুঁজতে খুঁজতে তিনি তার বোন কাবেরী দেবীর একটা ড্রয়িং পান। তাই দেখে বাবুর মনে হয় তার বোন কাবেরী দেবীর সাথে অর্ঘ্য ঘোষের কোনো একটা সম্পর্ক চলছে। এরপর দেখানো হয় অপর এক ইম্পর্ট্যান্ট চরিত্র গোকুলচন্দ্র দেবনাথ, যিনি এই হাতিমারা এসেছেন মৃন্ময় ঘোষের মৃত্যু রহস্য ও কাবেরী দেবীর অন্তর্ধানের তদন্ত করতে। উনি এসেছেন শুনে অর্ঘ্যবাবু খুবই বিরক্ত হন, কারণ অর্ঘ্যবাবুর সাথে গোকুলচন্দ্র দেবনাথের আগে থেকেই পরিচয় ছিল। গোকুলচন্দ্র যখন আগের বার ইনভেস্টিগেশনের জন্য অর্ঘ্যবাবু স্টুডিওতে গেছিলেন, তখন তিনি দেখেছিলেন অর্ঘ্যবাবু কাবেরী দেবীর একটা ছবি আঁকছে। তাই নিয়ে তিনি বিভিন্ন রকম মন্তব্যও করেছিলেন। এরপর যখন তিনি এই ঘটনাটি কাবেরী দেবীর দাদা মৃন্ময় ঘোষকে জানান, তখন তিনি প্রচণ্ডই রেগে যান। এরপর তাই নিয়ে তিনি বাড়িতে যথেষ্ট ঝগড়াও করেন। কাবেরী দেবী এবং মৃন্ময় ঘোষের ঝগড়া এত বেড়ে যায়, তখন ঠিক হয় কাবেরী ও অমিয় তাদের মেয়েকে নিয়ে এই বাড়ি থেকে অন্য বাড়ি চলে যাবে এবং অন্য কোথাও ভাড়া থাকবে, যদিও সেটা কখনোই হয়ে ওঠে না। প্রেজেন্টে দেখানো হয় বিজন লাহা নামক একজন ধরা পড়ে। পুলিশ তাকে থানায় নিয়ে আসলে তার সাথে অর্ঘ্য দেখা করতে যায়। সেখান থেকে অর্ঘ্য বেরিয়ে আসার কিছুক্ষণের মধ্যেই বিজন লাহা পয়জন খেয়ে আত্মহত্যা করে এবং এখানেই আমরা কিছুটা জানতে পারি এই সন্ত্রাসবাদী কার্যকলাপের পিছনে মূল হচ্ছেন অর্ঘ্যবাবু। তিনি বিজনের সাথে জেলে দেখা করতে গিয়ে তাকে পয়জনটা দিয়ে এসেছিলেন। সেটা খেয়েই বিজন মারা যায়।
গোকুলচন্দ্র দেবনাথ এসেছে অর্ঘ্যবাবুর বাড়িতে জিজ্ঞাসাবাদ করতে। সেখানে তিনি অর্ঘ্যবাবুর বাবার সাথে জিজ্ঞাসাবাদ চালাতে থাকেন। যদিও তিনি প্যারালাইসিস হওয়ার কারণে কোনো কথা বলতে পারেন না, তবে তিনি ইশারায় কিছু কিছু উত্তর দিয়ে থাকেন। পর আবার ফ্ল্যাশব্যাক দেখানো হয়। একদিন নয়নতারা দেবী অর্ঘ্যবাবুর জন্য খাবার পাঠালে অমিয় সেটা নিয়ে যায় এবং অমিয় যেই মুহূর্তে তার অর্ঘ্যবাবুর বাড়ি পৌঁছায় তখন তিনি অর্ঘ্যবাবু এবং কাবেরী দেবীকে অন্তরঙ্গভাবে দেখে ফেলেন। এরপর শুরু হয় প্রচণ্ড কোলাহল, ঝগড়া বিবাদ। এই ঝগড়ার মধ্যেই বেরিয়ে আসে যে কাবেরী দেবীর মেয়েটি আসলে অমিয়বাবুর নয়, সেটি অর্ঘ্যর ভাই অর্কের। এই কথা শুনে পরদিন সকালবেলা ওসি মৃন্ময় ঘোষ একটা জঙ্গলে অর্ককে ডেকে নিয়ে গিয়ে সেখানে তার এনকাউন্টার করে। এদিকে কাবেরী দেবী আর অর্ঘ্যবাবু সেই বাড়ি থেকে পালিয়ে যাবে বলে প্ল্যান করতে থাকে। কাবেরী দেবী বাড়ি গিয়ে নিজের ব্যাগ গুছিয়ে রেডি হয়ে যায় যে সে আজ অর্কবাবুর সাথে হাতিমারা ছেড়ে অন্য কোথাও চলে যাবে বলে। সেই কথাটা তার দাদা মৃন্ময় ঘোষ জানতে পারলে কাবেরীকে আটকানোর চেষ্টা করে। তখন সেই মুহূর্তে অর্ঘ্য এসে পিছন দিক থেকে গুলি করে ওসি মৃন্ময় ঘোষকে তার বাড়ি ফোন করে আর কাবেরীকে নিয়ে সেখান থেকে চলে যায় সোজা তার নিজের বাড়ি। এইখানে এসে অর্ঘ্য কাবেরীর গলায় ফাঁস লাগিয়ে তাকেও হত্যা করে আর তারই স্টুডিওর একটা বাক্সের মধ্যে কাবেরীকে মমি করে রেখে দেয়। এদিকে বর্তমান দেখানো হয় যে এখন অরণ্য অর্থাৎ মৃন্ময় ঘোষ নয়নতারা দেবীর ছেলে, সে কলকাতা যাচ্ছে পড়াশুনো করতে। তাকে দেওয়ার জন্য অর্ঘ্য একটা বই দেয়। সেই বইয়ের মধ্যে ছিল একটা বন্দুক লুকোনো। কোনোভাবে সেটা জানতে পেরে অরণ্যকে ধরে নিয়ে আসতে যায়, কিন্তু পথে অরণ্য পুলিশের কাছ থেকে পালাতে যায় এবং সেখানে ধরার উদ্দেশ্যে গুলি চালালে গুলি লেগে তার মৃত্যু হয়। এই ঘটনা জানার পর নয়নতারা দেবী প্রচণ্ড ভেঙে পড়েন। পুলিশ তাকে আরও জানান এই সকল ঘটনার পিছনে রয়েছেন অর্ঘ্যবাবু। নয়নতারা চলে যায় অর্ঘ্যবাবুর স্টুডিওতে। সেখানে গিয়ে সে তার ছেলের হাতে আঁকা ড্রয়িংটা নিয়ে পুরো স্টুডিওটা জ্বালিয়ে দেয়। আর এদিকে অর্ঘ্যকে ধাওয়া করতে থাকে পুলিশ। গোকুলচন্দ্র আগে থেকেই অর্ঘ্যর গাড়িতে ঘুমিয়েছিল। পথে যখন গোকুলচন্দ্র অর্ঘ্যকে ধরার চেষ্টা করে তখন গোকুলচন্দ্রের সাথে অর্ঘ্যের একটা হাতাহাতি হয় এবং শেষ পর্যন্ত গোকুলচন্দ্রকে গুলি করে গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পুলিশ তার পিছনে ধাওয়া করতে থাকলে তারা গাড়িটা পায়, কিন্তু অর্ঘ্যকে খুঁজে পাওয়া যায় না। এইভাবেই সিনেমাটা শেষ হয়ে যায়। যারা অভিনয় করেছেন তাদের অভিনয় অনবদ্য। এক কথায় কৌশিক সেন আর কৌশিক গাঙ্গুলি তাদের জায়গায় অনবদ্য।